আজকে আমরা যে পোয়েমটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমি প্রত্যেক ক্ষেত্রেই স্টোরির ক্ষেত্রে আগে অথরের ব্যাপারে কিছু বলে নিই, তার আর যদি কিছু পোয়েম হয় সেক্ষেত্রে পোয়েটের ব্যাপারে কিছু বলে নিই। তার কারণ আমি আগেই বলেছি, তার কারণ হচ্ছে একটাই, যে লিটারেরি পিস হয় বা পোয়েট অথরের ক্রিয়েশন হয়, বেসিক্যালি তারা তো পোয়েট, অথর, পেইন্টার, যারা শিল্পের দিকে আছে তারা পেইন্টার, অথর, ডিরেক্টর এরকম কিছুই নয়, তারা শুধুমাত্র ক্রিয়েটার। তাদের ক্রিয়েশনের সাথে তাদের ব্যক্তিগত জীবনটা ঠিক কতটা জড়িত সেইটা আমরা জানতে পারবো না যদি তাদের ব্যাপারে আমরা না জানি। সেই লেখক বা কবি তার ব্যাপারে জানতে পারলেই আমরা বুঝতে পারবো তার যে ক্রিয়েশনটা আছে, সেই যে পোয়েট্রি আছে বা সেই যে স্টোরি আছে সেটা ঠিক কতটা রিলেটেড। আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বেশ কিছু জিনিস জানবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বললেই প্রথম যে জিনিসটা মনে আসে সেটা হচ্ছে রোম্যান্টিসিজম। রোম্যান্টিক এজ যাদের হাত ধরে প্রথম সূত্রপাত হয় তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটি 1798-এ লিরিক্যাল ব্যালেটস পাবলিক প্রকাশিত হওয়ার পর সেই রোম্যান্টিসিজমের প্রথম সূত্রপাত বা সেটাকে রোম্যান্টিক এজ বলে মনে করা হয়। যদিও তার মধ্যে শুধুমাত্র উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল না, তার মধ্যে ছিল স্যামুয়েল কোলরিজ। এই তাদের মিলিত প্রচেষ্টাই আমাদের হাতে এসে আমরা পাই একটা মাইলস্টোন, যেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেটস। এবং এদের সাথে আরও কিছু পোয়েটরা জড়িত ইন্টারমিংলি, এবং এদের কথা আমরা পরে পড়বো কি করে স্যামুয়েল কোলরিজের সাথে দেখা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এবং কি করে তারা পরবর্তীকালে একটা গভীর বন্ধুত্বে তাদের সেই নর্মাল একটা সম্পর্ক কি করে প্রতিস্থাপিত হয়, সেটা সমস্ত ব্যাপারেই আমরা জানবো। আগে একটু বলে নেওয়া দরকার যে রোম্যান্টিসিজম কি। রোম্যান্টিসিজম মানে অনেকে মনে করে রোম্যান্টিক ফিল্ম বা রোম্যান্টিক নভেল বা রোম্যান্টিক পোয়েট্রি। বলতে বেশিরভাগ লোক যেটা বোঝেন সেটা হচ্ছে গিয়ে মানবিক প্রেম, মানুষ মানুষের মধ্যে প্রেম, বা সোজা ভাষায় বলতে গেলে নারী পুরুষের মধ্যে প্রেম। কিন্তু আদতেই সেটা নয়। রোম্যান্টিক কথাটার আদতেই অর্থ হচ্ছে গিয়ে, তার আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে একটা ছোট্ট ঘটনা বলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জীবনের মানে ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে খুব ইন্টারমিঙ্গলি রিলেটেড ছিল, জড়িত ছিল 1789-এর ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে। সেই ফ্রেঞ্চ রেভলিউশনে তার তখন বয়স কম, বয়স অ্যাপ্রক্স 22, এবং তিনি টকবক করে ফুটছেন, যৌবনোদ্দীপ্ত সেই একটা উত্তেজনা তার মধ্যে ফুটছেন তিনি। ফ্রেঞ্চ রেভলিউশনে একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে তিনি যোগ দেন। কিন্তু পরবর্তীকালে যখন ফ্রেঞ্চ রেভলিউশনটা একটা ডার্ক রেভলিউশন হিসেবে পর্যবসিত হয়, তারপরে ওয়ার্ডসওয়ার্থ পুরোপুরি ভেঙে পড়েন মনের দিক থেকে। তো সেই সময়টার পর থেকে মানুষ যখন পুরোপুরি ভেঙে পড়ে তখন তার মনে হয় আশেপাশে আর কেউ নেই, আশেপাশে সাপোর্টে কেউ নেই, সবাই হয়তো পর, তিনি হয়তো শুধুমাত্র একাই বিষণ্ণ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও ঠিক সেরকমই একটা মনোভাবের তৈরি হয়েছিল। তারপর যে প্রথম পোয়েট্রিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে টিন্টার অ্যাবে, ওয়ান অফ দ্য মোস্ট বলা যেতে পারে পপুলার পোয়েট্রি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। টিন্টার অ্যাবেতে আমরা দেখতে পাই যে পোয়েট কিন্তু আলটিমেটলি একটা রিয়েলাইজেশন হচ্ছে পোয়েটের মধ্যে যে নেচার ইজ দ্য আলটিমেট হিলার। নেচারই সমস্ত কিছু হিল করতে পারে। নেচার ইজ আওয়ার ফার্স্ট মাদার। নেচার আমাদের সমস্ত কিছুকে সময়ের সাথে সাথে যেরকম সমস্ত কিছু আমরা মনে করি সমস্ত কিছু ঘা ক্ষত শুকিয়ে যায়, সেরকম শুধুমাত্র সময় নয়, প্রকৃতি সেই ঘায়ের মধ্যে কিন্তু মলম লাগায়, আর সময় সেটা প্রতিস্থাপনা করে, তার সাথে চলে যায়। সেই একটা রোম্যান্টিসিজমের ভাবধারাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এবং যে পোয়েট্রির যে ডেফিনেশন তার আগে ছিল, রোম্যান্টিক এজের আগে তার ডেফিনেশন ছিল হচ্ছে গিয়ে যে নানান রকম কঠিন কমপ্লেক্স ভাবধারার একটা উতলে ওঠা। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেটসের যেই প্রথম একটা ভূমিকা রচনা করেন সেটা একটা মাইলস্টোন হয়ে থেকে যায়। পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ওভারপাওয়ার্ড ইমোশনস, এটা হচ্ছে গিয়ে তার এক্সপ্লেনেশন। এটা পুরোপুরি পোয়েট্রির ধারাকেই পরিবর্তন করে দেয়।
রোম্যান্টিসিজম মিনস দ্য লাভ বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান বিং। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে রোম্যান্টিসিজমটা জিনিসটা কি। বর্তমানে আমরা যত আধুনিক থেকে আধুনিকতর হচ্ছি তত আমরা প্রকৃতির থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। যেমন একটা সন্তান যখন প্রথমে ছোট থাকে আস্তে আস্তে বড় হয়, ছোটবেলায় সে তার মায়ের খুব প্রিয় থাকে, যেরকম সে প্রিয় থাকে প্রকৃতির, আস্তে আস্তে যত বড় হয় সে তার মায়ের থেকে ডিটাচড হয়ে যায়। সেই রকম আমরা আস্তে আস্তে যত আধুনিকতর হচ্ছি তত আস্তে আস্তে আমাদের ফার্স্ট মাদার প্রকৃতির থেকে ডিটাচড হয়ে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি আমাদের অরিজিন। তো সেটাই হচ্ছে রোম্যান্টিসিজম, রিটার্ন টু দ্য নেচার। তো এই যে রোম্যান্টিক যে কনসেপ্টটা, সেটা আমাদের জেনে রাখলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বুঝতে এবং আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বুঝতে আমাদের আরো সুবিধা হবে। এবার আসছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। 1750 এপ্রিলে জন্ম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। জন ওয়ার্ডসওয়ার্থ এবং অ্যান কুকসনের পাঁচজন সন্তান ছিল, তার মধ্যে সেকেন্ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি জীবন বলা যায় তাহলে বলা যেতে পারে যে বাবা মার সঙ্গ তেমন পাননি, তার কারণ 1750-তে যার জন্ম, 1770-তে জন্ম 7 এপ্রিলে, এবং 1778-এ তার মা মারা যান এবং তার কিছু বছর পরেই তার বাবাও মারা যান। প্রথম কথায় বাবা যেহেতু লিগালি জড়িত ছিলেন অন্য একটা দিকে, তো বাবা সেরকম সময় দিতে পারতেন না তাদেরকে, এবং মা তাকে শিখিয়েছিলেন, পড়তে শিখিয়েছিলেন এবং তার নলেজ কি করে ব্রড হয় সেই চেষ্টা করেছিলেন। তবে বাবার সাথে সেরকম টাচ ছিল না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। নর্মালি আর 5টা বাচ্চার যেরকম জীবন হয় সেরকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও জীবন সেরকমই ছিল। এবার আর্লি লাইফের দিকে আসি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে ককারমাউথ, কাম্বারল্যান্ডে, যেটা এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হাউস হিসেবে পরিচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে সব থেকে যদি কাছের কেউ থেকে থাকে সে হচ্ছে গিয়ে তার বোন ডরোথি। তার বোন ডরোথি ঠিক তার পরেই জন্মগ্রহণ করে, পরবর্তী বছরই আর কি, মোস্ট প্রবাবলি 1771। তো এই যে জায়গাটা কাম্বারল্যান্ড, এটা বেসিক্যালি লেক ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। পরবর্তীকালে আমরা দেখতে পাবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে নানা রকম সমস্যা এসেছে ফিনান্সিয়াল দিক থেকে, এবং সেগুলো সলভও হয়ে গেছে দৈবিক ইচ্ছা কিংবা হয়তো মেধা, কিংবা যাদের মধ্যে সত্যিকারের প্রতিভা থাকে তাদের হয়তো সাথ নেচারও দেয় কিংবা ঈশ্বরও দেয়। তো সেই রকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফিনান্সিয়াল ক্রাইসিস থাকলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে পরিপূর্ণ হয়ে গেছে সময়ের সাথে সাথে। এখানে আমরা দেখতে পাবো উইলিয়াম সিস্টার, দ্য পোয়েট অ্যান্ড ডায়েরিস্ট ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, টু হুম হি ওয়াজ ক্লোজ অল হিজ ওয়াইফ, ওয়াজ বর্ন দ্য ফলোয়িং ইয়ার। এবং তাদের যে ব্যাপটাইজেশন হয় খ্রিস্টিয়ানদের, সেটাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথির একসাথেই হয়। তাদের আরও 3জন সিবলিং ছিল। রিচার্ড ছিল তাদের মধ্যে সবার প্রথম। রিচার্ড হচ্ছে লয়ার হয়, এবং তার পরবর্তী যে ভাই থাকে তার ভাইয়ের নাম ছিল হচ্ছে জন। 1805-এ শিপরেকে সে মারা যায়, এবং 1805-এ শিপরেকে মারা যাওয়ার পর সেই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের পার্সোনাল যে একটা দ্য প্রিলিউড যাকে বলা হয় সেটাকে ডেভেলপ করছিলেন। তো সেই সময় ডেভেলপ করার সময় তার ভাই জন যখন মারা যায় তখন সেটা তার ওয়ার্কের ওপরও চূড়ান্ত রকমভাবে এফেক্ট করে, এবং তিনি কাজটা একদমই ছেড়ে দেন। সেই কাজটা পরবর্তীকালে কমপ্লিট হয়, সেই কাজের ব্যাপারে আমরা পরবর্তীকালে আসব। এবং তার পরবর্তী ক্রিস্টোফার একটু ধর্মের দিকে ঝোঁকা ছিল, চার্চে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে কেমব্রিজে একজন মেইন ধর্মপ্রবক্তা হিসেবে সে কিন্তু অংশগ্রহণ করেন, পার্টিসিপেন্ট করেন, এবং পরবর্তীকালে সেইভাবেই অ্যাক্টিভ হয়ে থাকেন। ওয়ার্ডসওয়ার্থের যে বাবা ছিল জন ওয়ার্ডসওয়ার্থ, জেমস লদার, দ্য ফার্স্ট আর্ল অফ লন্সডেল, তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ছিল।
এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে দেখতে পাবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে খুব খারাপ একটা পরিবেশ থেকে বিলং করছেন এমন কিন্তু নয়। বিশাল বড় বড় ম্যানশনে, যেহেতু লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ছিল তার বাবা, সেই ক্ষেত্রে তিনি কিন্তু বিশাল বড় বড় ম্যানশনে কিন্তু থেকেছেন তারা। কিন্তু তার বাবা বেশিরভাগ ক্ষেত্রে কর্মসূত্রে বাইরে বাইরে ছিল, সেই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা তাদের 5 জন আরা যে সিবলিং ছিল, তাদের 5 জন টোটাল সিবলিং, তারা কিন্তু সেইভাবে তার বাবার টাচ পাননি। কিন্তু বাবার টাচ না পেলেও জন ওয়ার্ডসওয়ার্থ কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে একটা বলা যেতে পারে যে পিতা পুত্রের যে মধুর সম্পর্ক, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেড়ে ওঠার পরবর্তীকালে দেখতে পাবো। একটা ফুল যখন বড় হয়ে যায় তখন সেই ফুল কতটা ঠিক জল দেওয়া হয়েছিল, কতটা সার দেওয়া হয়েছিল, সেটা কেউ মনে রাখে না। কিন্তু আমরা যদি সেটা খানিকটা মনে রাখি, এই জন ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাবা, সেই কিন্তু তাকে রিডিং এর ক্ষেত্রে অনেকভাবে তাকে উৎসাহিত করেছিল। শেক্সপিয়ার, মিল্টন, এদের ব্যাপারে পড়ার জন্য উৎসাহিত করেছিল। তো সেই উৎসাহটা পরবর্তীকালে আরো বৃদ্ধি পায় এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে যে চূড়ান্ত প্রতিভা, সেটা হয়তো জন ওয়ার্ডসওয়ার্থ বুঝতে পেরেই জন ওয়ার্ডসওয়ার্থের যে পার্সোনাল লাইব্রেরি ছিল সেটাতে তার অবাধ আনাগোনা ছিল। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বিশাল পরিসর নলেজে, সেটা কিন্তু তার বাবার লাইব্রেরি থেকেই শুরু হয়। পরবর্তীকালে জীবন বলতে ছোটবেলার প্রথম স্কুল কাম্বারল্যান্ড ককারমাউথের একটা ছোট্ট খাট্ট একটা স্কুল, এবং পরবর্তীকালে যে তিনি একটা ভালো স্কুলে ভর্তি হন যেটা আপার ক্লাসের জন্য, পেনব্রিতে, যেখানে বেসিক্যালি তার ম্যাটার্নাল আঙ্কেল এবং তার ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদার থাকেন। সেইখানকারই একটা বড় একটা স্কুলে যেখানে আপার ক্লাসের বাচ্চারা পড়েন, সেখানে কিন্তু তিনি পরবর্তীকালে পড়াশোনা করেন। এবং সেইখানকার একজন যে অ্যান বরকেট বলে একজন টিচার, তিনি কিন্তু তার লাইফে অনেকটা ইনফ্লুয়েন্স রাখেন। তার কারণ এই অ্যান বরকেট বেসিক্যালি এমন একজন টিচার ছিলেন যে শুধুমাত্র তাদেরকে শুধুমাত্র স্কুলের বিষয়ে বা সিলেবাসের ভেতরকার বিষয়ে কিন্তু ইন্টারেস্ট দিত না, সমস্ত বিষয়ে ইন্টারেস্ট প্রদান করতেন। তো তিনি তাদেরকে সোশ্যালি আরো অ্যাক্টিভ করতে চেয়েছিলেন, এবং সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে আমরা পরবর্তীকালে পরিস্ফুটিত অবস্থায় দেখতে পাবো। এবং তিনি তাদেরকে, তাদের সমস্ত পার্টিসিপেন্টদেরকে, সমস্ত স্টুডেন্টদেরকেই কিন্তু এই জিনিসটা করেছিলেন। তো পরবর্তীকালে এই যে পেনব্রিথের এই যে ছোট্ট একটা স্কুল যেখান থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পড়াশোনা শুরু, এইটা কিন্তু তার জীবনে একটা গভীর বলা যেতে পারে একটা মার্ক। তার কারণ এইখানেই কিন্তু মেরি হাচিনসনের সাথে তার প্রথম দেখা। এই মেরি হাচিনসন কে? মেরি হাচিনসন কে সেটা আমরা বলবো, তবে একটু পরে, একটু সবুর করতে হবে। কাহিনী এবার কিছুটা দূরে বলা যেতে পারে আরো এগোবে এবং ওভারফ্লো হবে জলের। 1778-এ তার মা মারা যান, অ্যান কুকসন মারা যান। এবং বলা যেতে পারে জন ওয়ার্ডসওয়ার্থ যেহেতু খুব একটা পাশাপাশি না থাকলেও এটা তার উপর খুব গভীরভাবে এফেক্ট করে, এবং তিনি হায়ার স্টাডিজের জন্য হোক বা ছেলে মেয়েদের আরো বেটার করে মানুষ করার জন্য হোক, তিনি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে এবং ডোরোথি ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু পাঠিয়ে দেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পাঠিয়ে দেন হকসেডের গ্রামার স্কুলে, যেটা ল্যাঙ্কশায়ারে, এবং ডোরোথিকে পাঠিয়ে দেন ইয়র্কশায়ারে এক আত্মীয়র কাছে, সেখানে যাতে ভালোভাবে বড় হয়ে উঠতে পারে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রথম লেখা 1778-এ, যেটা প্রকাশিত হয় ইউরোপ ম্যাগাজিনে। ইউরোপ ম্যাগাজিনে একটা ছোট্ট কবিতা, তবে সেখান থেকে তার কিন্তু এই যে খ্যাতি প্রাপ্তিটা, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়নি জার্নিটা, তবে এখান থেকে তার লেখা শুরু হওয়ার প্রথম স্টেজ বলে আমরা ধরে নিতে পারি। পরবর্তীকালে কলেজ লাইফ সেন্ট জনস কলেজে, কেমব্রিজে, কিন্তু সেন্ট জনস কেমব্রিজে তার পড়াশোনা স্টার্ট করলেও তিনি কিন্তু সামার ভ্যাকেশনে সবসময় বেশিরভাগ সময়টাই পেনব্রিথে কাটাতেন। এবার পেনব্রিথে কেন কাটাতেন, সেটা কি মেরি হাচিনসনের জন্য কিনা সেটা বলা মুশকিল, তবে যেটা মেইন কারণ, যেটা আমাদের রোম্যান্টিসিজমের ক্ষেত্রে মেইন কারণ, সেটা হচ্ছে গিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই সময় কিন্তু আসলে প্রকৃতিটা কি জিনিস
প্রকৃতির সাথে আসলে মানুষের যে কি গভীর যোগাযোগ সেটা কিন্তু প্রথম রিয়েলাইজেশন শুরু হয়। তিনি একজন ওয়ান্ডারে রূপান্তরিত হন এই সময়টায়। তিনি ঠিক কিরকম ওয়ান্ডারার ছিলেন সেইটা আমরা কিছুটা একটা গ্লিম্পস পাবো দ্য ড্যাফোডিলস বলে একটা কবিতা আছে সেইখানে, এবং সেখান থেকেই তার আল্পস এবং চারিদিকে ফ্রান্স, সুইজারল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তার যাতায়াত শুরু হয়। এইবার আমরা এইটা হয়তো এই স্টেজটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জানতে হয়তো সবারই খুব আগ্রহ হবে, অ্যানেট ভ্যালেনের সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্ক। অ্যানেট ভ্যালেনের সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্ক 1790s-এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চলে যান 1790s-এর ঠিক না, 1790s-এর ঠিক শেষ দিক করে, ইনফ্যাক্ট 1791-ই বলা যেতে পারে। 1791-এ তিনি চলে যান ফ্রান্সে। সেই মোটামুটি 21 এজে সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রথম দেখছেন সেই ফ্রেঞ্চ রেভলিউশন। তার তখন এমনিতেই টকবক করে ফুটছে রক্ত, এবং তিনি একজন অ্যাক্টিভ রেভলিউশনিস্ট হিসেবে যোগ দেন কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনে, এবং সেইখানেই একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে। এবং এই তরুণ কবি কিন্তু প্রেমে পড়ে যান একজন ফ্রেঞ্চ নারী যার নাম অ্যানেট ভ্যালেন, এবং যার ফলশ্রুতি হিসেবে 1792-তে জন্ম হয় ক্যারোলিনের, ইলেজিটিমেট ডটার অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং তার পরবর্তীকালের ঘটনাটায় আমি যে বললাম টিন্টারন্যাবের ব্যাপারটা, টিন্টারন্যাবের সাথে এটা জড়িত। তার কারণ সেই যে সময়টায় ক্যারোলিনের জন্মগ্রহণ হয় সেই সময়টাতেই কিন্তু ব্রিটেনের সাথে কিন্তু ফ্রান্সদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ফ্রান্স এবং ব্রিটেনের সম্পর্ক খারাপ হতে শুরু করলো এবং কমপ্লিকেটেড হতে শুরু করলো। ওয়ার্ডসওয়ার্থকে কোনো মীমাংসা না করেই চলে যেতে হলো কিন্তু ইংল্যান্ডে। মনের মধ্যে অদ্ভুত একটা চিন্তা, এবং অ্যানেট ভ্যালেনের মনের মধ্যেও কিন্তু একটা খচখচ রয়েই গেল। এই যে ইলিজিটিমেট ডটার অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সে কি তাকে মেনে নেবে, সে কি তাকে মেয়ের মর্যাদা দেবে, এটা কিন্তু অ্যানেট ভ্যালেনের মনের মধ্যে রয়েই গেল। কিন্তু আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে ক্যারোলিনকে ঠিক কতটা ভালোবাসতেন সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। পরবর্তীকালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মোটামুটি 1792 জন্ম হওয়ার পর ক্যারোলিনের, তিনি কিন্তু ক্যারোলিনকে দেখতেই পায়নি। দেখতে পান 1802 যখন তিনি ফ্রান্সে যাচ্ছেন, এবং মোটামুটি সমস্ত কিছু একটা শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে, ব্রিটেন এবং ফ্রান্সের মাধ্যমে একটা শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে সমস্ত কিছু যখন মীমাংসা হয়ে গেল, তখন তিনি 1802-তে যাচ্ছেন লন্ডন থেকে ফ্রান্সে। ইন্টারেস্টিং ফিচার, ইন্টারেস্টিং মুভমেন্ট। তার কারণ এই 1802-তেই আমাদের কিন্তু কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কিন্তু কবিতাটি তৈরি। এর মধ্যে ওয়ার্ডসওয়ার্থ একটা চূড়ান্ত রকমের ভাবে মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছিলেন, যে হয়তো অ্যানেট ভ্যালেন তাকে ঠিকভাবে মেনে নিচ্ছে না, অ্যানেট ভ্যালেন হয়তো তাকে সন্দেহ করছে, এবং ক্যারোলিন তার একটা ডটারও আছে, তিনি তার প্রতি সঠিক দায়িত্ব পালন করছে না। 1802-তে যখন তিনি ঠিক করলেন, ডিসাইড করলেন, এবং সমস্ত কিছু সলভড হয়ে গেল, পলিটিক্যাল সমস্ত যে ট্রমা সেটা সলভড হয়ে গেল, তখন কিন্তু তিনি 1802-তে যাচ্ছেন ফ্রান্সে তার বোন ডরোথির সাথে। এই যে যাচ্ছেন সেই সময় কিন্তু আমাদের এই সনেটটা যেটা আজকে আমরা পড়তে চলেছি, এই সময় কিন্তু এটা লেখা। ইনফ্যাক্ট যখন তিনি যাচ্ছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দিয়ে, তখন তিনি যখন লন্ডনের রূপটা দেখতে পান, যে অদ্ভুত রূপে তিনি বিস্মিত হয়ে যান, এবং বিস্মিত হয়ে ডরোথির কথা অনুযায়ী, ডরোথি একজন ডায়েরিস্ট ছিল, এবং ডরোথির সাথে যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা মানে বলা যেতে পারে চূড়ান্ত একটা বন্ধন ছিল, ডরোথির ডায়েরির ভাষাতেও আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ডরোথি বলেন ক্যারেজে রুফটপে গিয়ে নাকি উনি ওয়ার্ডসওয়ার্থ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে এই কবিতাটি নাকি লেখেন। খুব ইন্টারেস্টিং। এবং আরেকটা যেটা খুব একটা প্রচলিত নয় বা খুব একটা বিখ্যাত নয়, একটা পোয়েম, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, যেটা আমরা দেখতে পাবো, যেটি লেখা
মোটামুটি ধরা যেতে পারে ওই 1802 সময় তিনি ইভিনিংয়ের একটা অদ্ভুত মায়াময় রূপ বর্ণনা করেছেন। তার কাছে সেই ইভিনিংয়ের আলাদা একটা গুরুত্ব আছে। ঠিক তার কারণটা কি? তার কারণ সেই প্রথম তার মেয়েকে সে দেখছেন, ক্যারোলিনকে, 9 বছরের মেয়ে তখন, তার বয়স তখন 9, এবং তার মনের মধ্যে যে একটা অদ্ভুত পিতৃসত্তা সেটা হঠাৎ করে জাগরিত হয় এবং সমস্ত কিছু তার ভালো লাগতে শুরু করে। সেই যে তার মনের মধ্যে একটা কসমিক পাওয়ার এবং কসমিক যে একটা পিস, সেইটা আমরা এই কবিতাটার মধ্যে দেখতে পাই। এবং 1802-তে তিনি প্রথম দেখেন, এবং 1816-এ যখন ইসের বিয়ে হয়, ক্যারোলিনের বিয়ে হয়, তখন তিনি কিন্তু বলা যেতে পারে সবসময় তিনি একটা অ্যানেট ভ্যালেন সবসময় একটা ট্রমার মধ্যে ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি তার মেয়ের দেখাশোনার জন্য ঠিক ব্যবস্থাপনা করবেন কিনা, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কিন্তু কোনো ত্রুটি রাখেন। 1816-এ ক্যারোলিনের বিবাহের পর তিনি কিন্তু 30 ইউরোর একটা স্ট্রাইপেন কিন্তু ঠিক করে দেন ক্যারোলিনের জন্য, যাতে ক্যারোলিনের পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং এটা মোটামুটি 1835 অবধি কিন্তু চলতে থাকে। বেসিক্যালি এই 1802-তে শুধুমাত্র যে তার মেয়েকে দেখতে এসেছিলেন সেটা কিন্তু নয়। বেসিক্যালি এটা অ্যানেট ভ্যালেনের সাথে ডিসকাশনের জন্য তিনি ঠিক করে নিয়েছিলেন যে ম্যারি হাচিনসনের সাথে তিনি কিন্তু বিয়ে করবেন, সেইটা অ্যানেট ভ্যালেনকে জানানোর জন্য। সেই জন্যই বললাম ম্যারি হাচিনসনের সাথে যোগাযোগটা অদ্ভুত। আমরা দেখতে পেয়েছিলাম প্রথম প্রাইমারি স্কুলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে দেখা হয় ম্যারি হাচিনসনের, এবং সেই ম্যারি হাচিনসনের সাথে কিন্তু তার সেই বাল্যকালের একটা বন্ধুত্ব এবং তার থেকে ভালোবাসা গড়ে ওঠা, এবং ম্যারি হাচিনসনের সাথেই তার পরবর্তীকালে বিবাহ হয় এবং তাদের 5 জন সন্তানের জন্ম হয়। এইবারে আসি লিরিক্যাল ব্যালেডসে। তার প্রথম পাবলিকেশন বলা যেতে পারে অ্যান ইভিনিং ওয়াক এবং ডেসক্রিপটিভ স্কেচেস, যেটা 1793-তে পাবলিশড হয়, এবং পরবর্তীকালে 1795-এ সে মোটামুটি 900 ইউরোস তার হাতে আসে লিগেসি হিসেবে, একটা পাওয়ার হিসেবে, লিগেসির একটা ফিনান্সিয়াল পাওয়ার হিসেবে তার হাতে 900 পাউন্ডস আসে, 900 পাউন্ডস না, ইউরোস। এবং 900 ইউরোস তার হাতে যখন আসে, তিনি যে নিজেকে কবি বলে স্ট্যাবলিশ করার যে ব্যাপারটা, তিনি নিজেকে কবি বলে স্ট্যাবলিশ করতে পারবেন এটা এই সময় ডিসাইড করে ফেলেন তিনি। তার কারণ কবিরা তো আর বাতাস খেয়ে বেঁচে থাকে না,